স্বৈরাচারী শাসকের কি পরিণতি হয় সেটা চোখের সামনে আরো একবার ভারতের পড়শি দেশ নেপাল দেখিয়ে দিল। সেখানে শুধুমাত্রই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিংবা তার আত্মীয় স্বজন বা স্ত্রী নয়, ওই সরকারের মধ্যে থাকা সমস্ত মন্ত্রীদের কিভাবে আক্রান্ত হতে হলো, রক্তাক্ত হতে হলো, এমনকি মৃত্যু পর্যন্ত হলো নেপালের গণ অভ্যুত্থানকারী সাধারণ মানুষদের হাতে, তাদের মধ্যে বেশিরভাগই ছাত্র যুব সমাজ। কেন? দুর্নীতি এর প্রধান কারণ। স্বৈরাচারী শাসক যেখানে যেখানে পৃথিবীর যেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে, হয়তো কিছুটা সময় লেগেছে, কিন্তু যে যত বেশি স্বৈরাচারী করার চেষ্টা করেছে তার পরিণতি তত বেশি করে ভয়াবহ হয়েছে। নেপালের এই রিসেন্টতম ঘটনাটা তার আরো একটি উদাহরণ। ভারতবর্ষের যে সমস্ত স্বৈরাচারী রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তারা কি ঘটনাটা দেখছেন? আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আমি প্রথমে খুব সহজভাবে, আপনারা টিভি দেখেছেন, পেপার পড়েছেন, কিন্তু আমি এত সহজভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে আপনারা এই পর্বটা শোনার পর প্রত্যেকে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি হয়েছিল। আপনারা জানেন যে নেপালে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের ফলে রাস্তায় যারা নেমেছে তাদেরকে জেনজি বলা হচ্ছে, জেনারেশন জি। অর্থাৎ এদের বলতে পারেন 1990 সালের পর থেকে 1995-97 সালের থেকে 2010-12 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছিলেন, যারা এই মুহূর্তে ছাত্র সমাজ কিংবা সদ্য যুবক, তারাই মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এবং এখানে কি ঘটনা ঘটেছিল আপনাদের সামনে আমি দেখাবো। তার আগে বলবো, দেখুন একটা ছোট্ট ভিডিও যেখানে স্কুলের পড়ুয়ারা ড্রেস পরে রাস্তায় নেমে আন্দোলন করছে। দেখুন একবার। দেখলেন, এরকম নেপালের প্রত্যেকটা ভিডিওতে যদি দেখেন, একেবারেই পড়ুয়ারা থেকে শুরু করে যুব সমাজ রাস্তায় নেমে গিয়েছেন। কিন্তু ঘটনাটা কেন হলো দেখুন। নেপালের এই যে কেপি ওলি শর্মা, যিনি হচ্ছেন চায়নার পাপেট, ভারতকে তীব্র আক্রমণ করতেন। করোনার সময় ভারতের বিরুদ্ধে তীব্র এবং বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন ভারতে নাকি এই ভাইরাস ছড়িয়েছে, এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ভারতের সঙ্গে দুশ্মন তিনি বজায় রেখে দিয়েছিলেন। এছাড়াও তিনি নিজেদের স্বজন পোষণ এবং অত্যন্ত ভয়ানক দুর্নীতি করে গোটা দেশটাকে কার্যত শেষ করে দিয়েছিলেন। সেখানে নেপালের সাধারণ মানুষ চাইছিলেন দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তারা থাকতে পারছিলেন না। তার কারণ তাদের এই রাজনৈতিক নেতৃত্বরা একেবারেই গলা টিপে ধরেছিলেন। শেষতম সংযোজন কি হয়েছিল, তারা 26টি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট, এরকম 26টি সোশ্যাল মিডিয়া, সেগুলোকে বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল না, নেপালে একটা আইন পাশ হয়েছিল, বলা হচ্ছিল যে সাধারণ মানুষ নাকি দুর্নীতি নিয়ে অযথা মিথ্যে তথ্য শেয়ার করছে গভর্নমেন্টের বিরুদ্ধে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইউটিউবারদের দমানোর চেষ্টা করেন না, কিংবা ফেসবুকে কেউ একটা কমেন্ট করলে বা অন্য জায়গায় একটা কমেন্ট করলে তার পছন্দ না হলেই কলকাতা পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দেখেছি। তো ঠিক সেই রকম নেপালের সরকারের দুর্নীতিগ্রস্ত সরকার, স্বজন পোষণের সরকার, নিজেদের আত্মীয় স্বজন তারা ল্যাভিশলি থাকছে চুরি দুর্নীতি করে, আর বাকিদের একেবারে তাদেরকে ভৃত্য বলে মনে করতো তাদের সরকার। এবং সেই কারণে সাধারণ মানুষ যখন এই আলোচনার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিত, সেই সোশ্যাল মিডিয়াতে সরকারের তীব্র সমালোচনা করত। সেই সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধের জন্য তারা বলেছিল যে নেপালে প্রত্যেকটা এই সংস্থার একজন করে প্রতিনিধি এবং তাদের অফিস থাকতে হবে, অর্থাৎ মেটার অফিস থাকতে হবে, টুইটারের অফিস থাকতে হবে, এরকম প্রত্যেকটা সংস্থার অফিস থাকতে হবে এবং তাদের প্রতিনিধিদের নেপালে থাকতে হবে। তারা মেনে নেননি, অন্যান্য সংস্থা মেনে নেননি। তার ফলে কি করেছিলেন, 26টি এই ধরনের সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তারপরে আগুনে ঘৃতাহুতি হয়ে গিয়েছিল।
এক তো মানুষের কণ্ঠরোধ এইভাবে যারা করার চেষ্টা করেন তাদের পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ হয়, সেটা ইতিহাস সাক্ষী বহন করে এসেছে। এবং এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া শুধুমাত্র এখন নিজেদের মত প্রকাশের একটা জায়গা নয়, এটা দিয়ে অনেকে অনেক বিজনেস করেন, রুজি রুটি এটা দিয়ে হয়, অনেকে পেট চালান। এই পুরো বন্ধ করে দেওয়ার পর 26টি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মানে আর কিচ্ছু আপনি করতে পারবেন না। তারপরেই সলতেতে মানে বারুদের স্তূপে আগুনটা পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়েছিল একেবারে মানে ওই মানে ক্লাস 8-9-এর দেখে মনে হচ্ছে 8-9-এর ছাত্রছাত্রী থেকে যুব সমাজ পুরো রাস্তায় নেমে যারা যারা এই ধরনের ঘটনা করেছিলেন, যারা যারা তাদের বিরুদ্ধে আক্রমণ নেমে এনেছিলেন, সেই প্রধানমন্ত্রীর বাড়ি থেকে সুপ্রিম কোর্ট কিংবা তাদের রাষ্ট্রপতি ভবন কিংবা পার্লামেন্ট, এই প্রত্যেকটি জায়গায় তারা ঘেরাও করে দেয়, এমনকি যাতে করে এই কোনো রাজনৈতিক নেতৃত্বরা তারা বেরিয়ে যেতে না পারে তার জন্য এয়ারপোর্টের রানওয়েগুলোতে আগুন ধরিয়ে দেয়। এবং মারাত্মক মানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী জীবন্ত অগ্নিদগ্ধ অবস্থায় মারা গিয়েছেন, একজন উপপ্রধানমন্ত্রীকে ধাওয়া করে মাথা পাতা ফাটিয়ে দিয়ে, আমি সেই ভিডিও সমস্ত দেখাতে পারবো না আপনাদের সামনে। অর্থাৎ ভয়াবহ নেতাদের ভয়াবহ পরিণতি। সঙ্গে সঙ্গে এই কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করে দিয়েছিলেন। পদত্যাগের আগে তিনি অবশ্য এই যে চেষ্টা করেছিলেন কিছুটা হ্যান্ডেল করার, এই যে 26টি অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন সেটাকে তিনি আবার খুলে দিয়েছিলেন, বলেছিলেন যে, এবং তারপরে কি করেছিলেন, দমানোর জন্য নির্বিচারে গুলি চালিয়েছিলেন। সরকারি হিসাবে 22 জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে বা যুব সমাজের মৃত্যু হয়েছে, সংখ্যাটা আরো বেশি। যদিও তিনি পরে সেনা নামিয়ে চেষ্টা করেছিলেন, উইথড্র করে দিয়েছিলেন, বলেছিলেন তদন্ত করে দেখছি, কিন্তু সাধারণ মানুষ আর মানেনি, তাদের কথা রাস্তায় নেমে পড়েছে। এই হচ্ছে কণ্ঠরোধ করার চেষ্টা করলে মানুষ এইভাবেই রাস্তায় নামে। আমরা দেখেছিলাম এর ছোট একটা সংস্কার পশ্চিমবঙ্গের আরজি কর আন্দোলনে, যেভাবে মানুষ ওই আরজি করের প্রোটেস্টের মাধ্যমে যার যেখানে এই সরকারের প্রতি বিভিন্ন রকমের অভিযোগগুলো ছিল সেইগুলোর প্রোটেস্ট করতে রাত দখলের মতো প্রতিবাদে অংশগ্রহণ করে দিয়েছিল 8 থেকে 80। সেই রূপ দেখেছিল কিন্তু এই রাজ্য সরকার। এখনো পর্যন্ত আমাদের এই রাজ্য সরকার যদি এই দুর্নীতিতে রাশ টানতে না পারে তাহলে অরাজকতার পরিস্থিতি হওয়াটা কোনোভাবেই কাম্য নয়। যারা করছেন তারা অপরাধ করছেন। ভারতবর্ষ পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের ঘটনা হোক, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের যারা স্বৈরাচারী রাজনৈতিক নেতৃত্বরা রয়েছে তাদের এইখান থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য দেব। আপনারা জানেন এই যে কেপি শর্মা ওলি, তিনি হচ্ছেন মানে চাইনা পাপেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সখ্যতা রাখার চেষ্টা করেছিলেন। ভারতের সঙ্গে প্রায় 1600 কিলোমিটারের একটা দীর্ঘ বর্ডার রয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার রয়েছে। কিন্তু এই কেপি শর্মা ওলি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন 25শে জুলাই 2024 সালে। তিনি হচ্ছেন মার্ক্সবাদী পার্টির সমর্থনে তিনি ক্ষমতায় এসেছিলেন, এবং যদিও তারা একাধিক পার্টি মিলে ক্ষমতা দখল করে তাদের সরকার গঠন করেছিলেন, কিন্তু ভারতের যে কোনো সাহায্য তারা কোনোদিন নিতে চায়নি। ভারতকে তারা চিরশত্রু বলে মনে করতেন, চীনকে তারা বিশ্বাস করতেন, এবং চীনকে বিশ্বাস করে ভারতের বিরুদ্ধে তীব্র বিরূপ মনোভাব পোষণ করতেন, যেটা সেখানকার সাধারণ মানুষও অতটা পছন্দ করতো না। কিন্তু ওই স্বৈরাচারী মনোভাবের জন্য এবং নিজেদের ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষের আবেগকে পাত্তা না দেওয়ার ফল এবং পরিণাম এই সরকারকে দেখতে হলো। দেখুন, আপনারা জানেন যে এই আমাদের এশিয়া মহাদেশের একের পর এক দেশে এই ধরনের গণ অভ্যুত্থান হচ্ছে। শুরুটা হয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে 2022 সালে, তারপরে 2024 সালে আমরা দেখলাম বাংলাদেশ, এখন দেখছি নেপাল, তারও বেশ কিছুটা আগে আফগানিস্তানেও এই একই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। নিশ্চিতভাবে কিছুটা তফাৎ থাকলেও প্যাটার্ন মোটামুটি একই। সেখানে সরকারের বিরুদ্ধে জনসাধারণ ক্ষোভ উগড়ে দিয়েছিল। কাজেই এইটা একটা বড় সিম্বল। যারা যারা দুর্নীতিগ্রস্ত সরকার শুধুমাত্র ক্ষমতার জোরে পুলিশকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন,
নেপালে কিন্তু যখন এই ধরনের বিক্ষোভের মতো ঘটনা ঘটেছিল, এই কেপি শর্মা ওলি পুলিশকে লেলিয়ে দিয়ে সেনাবাহিনী নামিয়েও পর্যন্ত এই বিক্ষোভকে নিরস্ত্র করতে পারেনি। 13 জন তরতাজা ছাত্রছাত্রীর মৃত্যু, মর্মান্তিক মৃত্যু হয়ে গিয়েছিল। তার 13 জন নয়, 23 জন, সরকারি হিসাব বলছে সংখ্যাটা আরো বেশি। তারপরে সেখানকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একেবারেই প্রত্যেকটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, এমনকি সুপ্রিম কোর্ট, সংবাদ মাধ্যমও বাদ যায়নি। আমার মনে হয় আজকে যে এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরও কিছুটা এই তাবেদারিত্ব করাটা বন্ধ করা উচিত। পশ্চিমবঙ্গের চূড়ান্ত দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা কিন্তু মানে পশ্চিমবঙ্গের মানুষ ভুলবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ হিংসাতে বিশ্বাস করে না। আমরা হিংসাতে বিশ্বাস করি না। হিংসাতে বিশ্বাস করলে আরজি করের মতো কাণ্ড, এত বড় কাণ্ডতেও আমরা নিজেদের সংযম ধরে রেখেছি এবং আগামী দিনেও রাখবো। হিংসা কোনোদিনই কোনো বিষয়ের সমাধান হতে পারে না। নেপালে যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে, সেই কারণটাকে জন্য রাস্তায় নামাটাকে আমরা সমর্থন করি। যে দুর্নীতির জন্য একটা সরকার সাধারণ মানুষকে ভৃত্য বলে মনে করবে এবং রাজতন্ত্রের মতো ব্যবহার করবে, এটা হতে পারে না। তার বিরুদ্ধে প্রতিবাদটা একেবারেই সঠিক, কিন্তু হিংসাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। ঠিক এই জায়গায় পশ্চিমবঙ্গের যারা শাসকরা রয়েছেন, যারা এই চূড়ান্ত দুর্নীতির পর, তারা কি কোথাও সজাগ হওয়ার চেষ্টা করবেন? কেন এই কথা বলছি দাঁড়ান, আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান দিচ্ছি, শুধুমাত্র 24 ঘন্টার পরিসংখ্যান আপনাদের সামনে আমি তুলে ধরছি। এইটা বিভিন্ন বিজেপি নেতা শেয়ার করেছেন এই ঘটনার আগেই। সেখানে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র এই শাসক দলের সমর্থন নিয়ে বা শাসক দলের নাম লিখিয়ে, নাম ভারিয়ে একের পর এক নির্যাতন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত বিভিন্ন দুষ্কৃতী। কেয়া ঘোষ তিনি একটা লিস্ট করে দেখিয়েছেন, তার মধ্যে আমি যদি বাংলায় অনুবাদ করে আপনাদের বলি, মাত্র 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা কি করেছেন, মাত্র 24 ঘন্টার হিসাব দেখুন। তৃণমূল কংগ্রেসের নেতা কাজী মনিরুল মত্ত অবস্থায় একজন বিবাহিত মহিলা এবং তার শাশুড়ির শ্লীলতাহানি করেছেন হুগলিতে। দ্বিতীয় ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সমীর মাইতি এবং সুজিত ঘোড়াই সাইট ইঞ্জিনিয়ারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছেন পাঁশকুড়াতে। তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু এবং তার সহযোগী জন্মদিনের পার্টির পরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গণধর্ষণ করেছেন কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের কর্মী আলী দফাদার এবং রকি কার্যালয়ের ভেতরে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানে। তৃণমূল কংগ্রেস কর্মী একজন প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত নেতার ভাগ্নি। পরের ঘটনা, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার পুড়িয়েছেন। পশ্চিমবঙ্গের অলিতে গলিতে তৃণমূল কংগ্রেস আশ্রিত কেউ যুব সমাজ বলে পরিচয় দিচ্ছে, কেউ তৃণমূল কংগ্রেসের স্বঘোষিত নেতা হিসাবে বলছেন, তারা একে একে মানে ধর্ষণ করে বেড়াচ্ছেন। এবং এর উত্তরে সব থেকে হাস্যকর বিষয় জানেন, তৃণমূল কংগ্রেসের বড় নেতা, ইনি হচ্ছেন, আমি যে চত্বরে থাকি, মানে অ্যাকচুয়ালি আমার নেটিভ প্লেসে যেখানে বাড়ি, সেই অঞ্চলের বড় নেতা ইনি। এনার নাম হচ্ছে দেবু টুডু। এই দেবু টুডু তিনি বলছেন যে এখন তো মার্কেটে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই, ওদের তো ধর্ষণ করার লোকই নেই, সেই কারণেই তৃণমূল ধর্ষণ করছে। আপনারা এই দেবু টুডুর একবার বক্তব্যটা শুনে দেখুন আপনারা। তো সামাজিক সমস্যা, এটা তো সমাজে এত বেড়ে গেছে ধর্ষণের সমস্যা, এটা এখন যারাই করছে তারাই তৃণমূল যদি হয় মুশকিল ব্যাপার। এখন বিজেপি তো নেই, সিপিএম নেই, আমরা কি করব, বাংলার মানুষ কি করবে? সামাজিক সমস্যাটাকে রোধ করতে হবে, এরকম বললে হবে না তৃণমূল সিপিএমরা নেই তো দর্শন করবে কি, বিজেপি নেই দর্শন করবে কি? এখন যারা করছে তারা তৃণমূল। শুনলেন, এরা নেতা, বুঝতে পারছেন? বলছে এখন নাকি মার্কেটে বিজেপি, সিপিএম, কংগ্রেস লোক নেই, ধর্ষণ করার লোক নেই, তৃণমূল কংগ্রেসেই শুধু ধর্ষণ করার লোক আছে, তিনি স্বীকার করছেন। এবং এটা বলার পরে এই লোকটি গ্রেপ্তার হবে না, আমাদের এই রাজ্যে এই লোকটি গ্রেপ্তার হবে না। মানুষের মনের মধ্যে যেভাবে ক্ষোভ আসছে, এই ক্ষোভকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দিচ্ছেন না ক্ষমতার বলে।
রাস্তাঘাটের উন্নতি, রাস্তায় ল্যাম্প লাগানো, এইটা যদি উন্নয়ন হয় তাহলে গিয়ে একবার শ্রীলঙ্কাতে দেখে আসবেন। কল্পনা করতে পারবেন না যে কত সেখানে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি, আপনি ভাবতে পারবেন না। তা সত্ত্বেও শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, সেখানে গণ অভ্যুত্থান হয়েছিল। তবে ভারতবর্ষ ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের মানুষ সহনশীল, সহনশীলতায় বিশ্বাস করি এবং আমরা করব। কোনো রকমের প্ররোচনামূলক নয়। নেপাল আলাদা দেশ, আমরা আলাদা দেশ। নেপালের সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। তারা যেভাবে হিংসাত্মকভাবে তারা করেছে, সেটা আমাদের পন্থা হতে পারে না। হিংসা কোনো জিনিসের সমাধান হতে পারে না, কিন্তু প্রতিবাদটা প্রয়োজন। এই যে দেবু টুডুর মতো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ধরনের কথা বলে যাচ্ছেন, কিংবা আরো যে এই যে ঘটনাগুলো দেখালাম, একের পর 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই ধরনের যে ঘটনা করে যাচ্ছেন, সাধারণ মানুষের মনের মধ্যে কি রাগ তৈরি হচ্ছে না? সেই কারণেই বললাম, প্রত্যেকটা স্বৈরাচারীর শাসকের পতন হয়। আজকে নেপালে হয়েছে, কালকে অন্য দেশে হবে, কালকে অন্য রাজ্যে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখান থেকে স্বৈরাচারী শাসকরা কি শিক্ষা নেবেন? এটাই বড় প্রশ্ন। তবে আরো একবার বলবো যে নেপালের কোনো আঁচ ভারতবর্ষ ছেড়ে দিন, পশ্চিমবঙ্গেও যেন এসে না পৌঁছায়, তার জন্য আমাদেরও সজাগ থাকতে হবে। কোনো অশান্তি কোনো সমাজের উন্নতি ডেকে আনতে পারে না, এ কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের মতামত লিখে জানাবেন। আজকের মতো, এখনকার মতো এখানেই।